আমি বরং ওই রিসর্ট থেকে হারিয়ে যেতে পারতাম, চিরকালের মতো অন্ধকারে চলে যেতে পারতাম। আমি জানি না আমার সাথে কি হতো, তবে আমাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথাই যদি হয়ে থাকে, তাহলে যে গাড়িতে যাকে ব্যবস্থা করা হয়েছিল তাকে ইনস্ট্রাকশন দেওয়া থাকতো আমাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্যই। সেটা কিন্তু হয়নি। তাই আমাকে ঐতিহ্যের সঙ্গে তার বাড়িতে যেতে হয়েছিল। না না, এতে কিছুতে প্রমাণ হয় না যে ঐতিহ্যের অপরাধ কম। কারোর অপরাধ কম, কারোর অপরাধ বেশি, সেটা বিচার করার দায় আমার উপর নেই স্যার। কিন্তু আপনি যেমন সর্বশক্তি দিয়ে একজন অপরাধীর উপর ঝাঁপিয়ে পড়েছেন, সেটাতে আমার আপত্তি আছে স্যার। যারা সেদিন প্ল্যান করে বাড়ি থেকে আমাকে ডেকে এনে গাড়িতে তুলে রিসর্টে পাঠিয়ে দিল, তাদের অপরাধটা কোন অংশে কম? তারা যদি এই অপরাধটা না করতো, তাহলে তো আমার ঐতিহ্যের সঙ্গে দেখাই হতো না, সে আমাকে নিতেও আসতো না। তাহলে অপরাধটাকে যদি বিচার করতেই হয়, আমার মনে হয় অপরাধের গোড়া থেকেই বিচার করা উচিত। দেখো, আমি তোমার থেকে কোনো অ্যাডভাইস শুনতে চাই না। আমার যা যা প্রশ্ন আছে তুমি তার উত্তর দাও। প্রশ্ন করলে উল্টো দিকেও প্রশ্ন ওঠে স্যার। আমার সাথে কি হয়েছে সেটা আমার থেকে বেশি ভালো আর কেউ জানে না। সেই জন্য আমি এই সব প্রশ্নগুলো মহামান্য বিচারকের সামনে জানিয়ে রাখলাম। বেশ, এবার আমি আপনাকে যে প্রশ্নটা করছি তার উত্তর দিন। ওই বাড়িতে আপনাকে কারা টর্চার করতো? ও বাড়িতে কেউ আমাকে টর্চার করেনি, বরং আমাকে মাথায় তুলে রাখা হয়েছিল। এটা কার ভয় বলছো? ঐতিহ্যের ভয়? ভাবছো ছাড়া পেয়ে ও তোমার ক্ষতি করবে? ও কারোর ক্ষতি করার মানুষ নয় স্যার। এবার নিশ্চয়ই আপনি ভালো মতন বুঝতে পারছেন যে এই মেয়েটির ব্রেন ওয়াশ কিভাবে করা হয়েছে। যে একজন পাকা দাগী অপরাধীকেও অপরাধী বলে মানতে চাইছে না। স্যার, এই ব্যাপারে আমার কিছু বক্তব্য আছে। আপনি যদি অনুমতি দেন তাহলে বলতে পারি। অনুমতি দেওয়া হলো। এই পৃথিবীতে কেউ অপরাধী হয়ে জন্মায় না স্যার। জীবনের ঘাত প্রতিঘাত থাকে, জীবনের গতিপথ বদলায়। এর মধ্যে কেউ অপরাধ জগতের থেকে দূরে থাকতে পারে, কেউ পারে না। এখানে সর্বজিৎ ঘোষের কিন্তু অপরাধ করার কোনো কারণ ছিল না স্যার। সর্বজিৎ ঘোষ একটি অত্যন্ত ভালো বাড়ির ছেলে, একজন মেধাবী ছাত্র। বিশেষ করে সে এমন একজন মানুষের আত্মীয় যার থেকে ভালো মানুষ বোধহয় দুনিয়ায় দুটো হয় না। সর্বজিতের কাছে দুনিয়াটা ছিল স্বপ্নের মতো। তার কোনো অর্থনৈতিক অনিশ্চয়তা ছিল না, ক্যারিয়ার নিয়েও কোনো অনিশ্চয়তা ছিল না। সে শুধুমাত্র আমার ওপর ব্যক্তিগত আক্রোশ থেকে এই ক্ষতিটা করতে চেয়েছিল আমার। সুতরাং সর্বজিৎ ঘোষের অপরাধকে আজকে যেভাবে বিচার করা হবে, আমার মনে হয় না ঐতিহ্যের অপরাধকেও সেই একইভাবে বিচার করা উচিত। বরং ঐতিহ্যের জন্যই আজকে আমি আবার আলোয় ফিরে আসতে পেরেছি। ঐতিহ্যের কাছে ইনস্ট্রাকশন ছিল আমাকে একটা নির্দিষ্ট লোকের কাছে পৌঁছে দেওয়ার। সে বাড়িতে ছিল না। ও পারতো আমাকে ছেড়ে দিতে, ও পারতো আমাকে অন্য কোথাও পাঠিয়ে দিতে। ও কিন্তু তা করেনি স্যার। ও সেই ক্ষুধার্ত তৃষ্ণার্ত আমাকে ও নিজের বাড়িতে নিয়ে গেছে। সেখানে ওর বাড়ির লোক আমাকে এতটাই যত্ন করেছে, আমি আমার বাড়ির অভাব বুঝতে পারিনি স্যার। ঐতিহ্যের মায়ের ব্যবহারে আমি আমার মায়ের অভাবটুকু পর্যন্ত বুঝতে পারিনি। ওই অল্প কিছুদিনেই ওরা আমাকে পরিবারের একজন করে নিয়েছিল স্যার। আর আমি তাদের সাথে একান্ত আলাপচারিতায় জানতে পারি যে তাদের বড় ছেলেকে অকারণে খুন করা হয়। তারপরেই ঐতিহ্যকে সংসার চালানোর জন্য জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয়। এইভাবেই অন্ধকার জগতের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিল স্যার। ও প্রত্যক্ষভাবে কোনোদিন কোনো গুরুতর অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েনি, নিজে থেকে করেনি এরকম কোনো গুরুতর অপরাধ। সে নিশ্চয়ই জানতো
আমাকে কোথায় পৌঁছে দিচ্ছে। এতদিন আমি ওদের সঙ্গে থেকে বুঝতে পেরেছি ঐতিহ্য মনে প্রাণে এই কাজটাকে ঘৃণা করত, চাইতো এই কাজটা থেকে বেরিয়ে আসার। কিন্তু ওই যে অসাধু লোকেরা ওকে ব্যবহার করেছিল তাদের চাপের কাছে ওকে নতি স্বীকার করতেই হয়, নাহলে হয়তো ওকে ওর দাদার মতো খুন হতে হতো। আমার সব কথা শোনার পরেও যদি আপনাদের মনে হয় সর্বজিৎ ঘোষ এবং ঐতিহ্য রায় দুজনে একই বিচার পাওয়ার অধিকারী বা দুজনে একই শাস্তির যোগ্য, তাহলে সেটা একান্তই মাননীয় বিচারপতির ব্যাপার। আশা করি আমি আপনার সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি। স্যার, আমারও আর কোনো প্রশ্ন করার নেই। ইওর অনার, আপনার অনুমতি পেলে আমি দিঠি সেনগুপ্তকে কয়েকটি প্রশ্ন করতে পারি? অনুমতি দেয়া হলো। আমি তোমাকে কয়েকটি প্রশ্ন করব। তার প্রথম প্রশ্ন হলো, তুমি ওখানে যখন গিয়েছিলে, ওখানে গিয়ে তুমি কোনো রকম নিরাপত্তার অভাব বোধ করেছো? না, আমার মনে হয়েছিল আমি সব থেকে নিরাপদ জায়গায় আছি। আমি বারবার ঐতিহ্যের মা বাবার কাছে বলেছি যে আমাকে তোমরা কোথাও যেতে দিও না, আমাকে তোমাদের কাছে রেখে দাও। আচ্ছা, তুমি বাড়িতে কেন আসতে চাওনি মা? না, বাড়িতে আসতে চাইনি এমনটা নয়, বাড়ি তো আমি আসতাম, কিন্তু বারবার ওপর মহল থেকে তাগাদা আসতো ঐতিহ্যের ওপর আমাকে সেই ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য। আচ্ছা, তোমাকে কি ঐতিহ্য সেখানে পৌঁছে দেওয়ার ব্যাপারে কোনো কথা বলেছিল? হ্যাঁ, আমাকে নিয়ে ওকে বেরোতে হচ্ছিল, তার আগে ওর ভিতরে অনেক কাটাছেঁড়া ছিল। সুতরাং এইটুকু সত্য আমি নিশ্চয়ই গোপন করব। ও আমাকে বলেছিল আমি তোমাকে বাড়ি পৌঁছে দিতে চাই, তাতে আমার যা হয় হোক। ইওর অনার, একজন মানুষ যখন মনুষ্যত্বের পরাকাষ্ঠা হয় তখনই তাকে লাঞ্ছিত হতে হয়, তখনই তার গায়ে ওই অপরাধীর তকমা লাগিয়ে দেওয়া হয়। এটাই সমাজের নির্মম বাস্তব। ইওর অনার, আপনি একজন বিচক্ষণ মানুষ, আপনি অভিযোগকারীর সমস্ত কথা শুনলেন। আমার মনে হয় আপনার মতন বিচক্ষণ মানুষ নিশ্চয়ই এটা বুঝতে পারছেন যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। ইওর অনার, একজন মানুষ যখন নিজেই তার ভুল বুঝতে পারে এবং সে নিজেই যখন সেই অন্ধকার জগৎ থেকে নিজেকে সরিয়ে নিতে চায়, তখন সমাজের উচিত তাকে সাহায্য করার। ইওর অনার, আমি কিন্তু কোনো অভিযুক্তের হয়ে তদবির করছি না। আমি শুধু আপনার কাছে এইটুকু অনুরোধ করছি যে অভিযুক্ত যখন তার নিজের ভুল নিজেই বুঝতে পেরেছে এবং নিজেই যখন সেই অন্ধকার জগৎ থেকে সরে আসতে চাইছে, তখন আমাদের উচিত তাকে সেই সরে আসবার সুযোগটুকু করে দেওয়া। আমার আর কোনো প্রশ্ন করবার নেই ইওর অনার। ঠিক আছে, আপনি বসুন। সর্বজিৎ হয়তো ওর অন্য কোনো রকম ভাবে ক্ষতি করার চেষ্টা করলেও করতে পারত। সর্বজিৎ ঘোষের পরিকল্পনা ছিল সেদিন সারা রাত দিঠির সঙ্গে ওই রিসর্টে কাটানো।